এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন স্টেট লেভেলের কুস্তিগির চ্যাম্পিয়ন, যে বিষয়টা তার জামাই আবার জানত না। কিন্তু একবার যখন তার জামাইকে অনেকগুলো গুন্ডাকান্ডা মারতে আসে, তখন মেয়েটা সকল গুন্ডাপান্ডাদের সাথে একাই লড়াই করেছিল। এলাকার মানুষগুলো এরপর থেকে মেয়েটা শ্বশুরবাড়িকে বাহবা দিতে শুরু করে যে ভালোই করেছেন, দেখে শুনে এক পালোয়ানকে বউ করে এনেছেন। তো তারপরে ছেলেটার জীবনে তাকে নিয়ে আসলে কি পরিবর্তন আসে সেটাই দেখব আজকের এই ভিডিওতে। 2022 সালে ভারতে গুট্টা গুষ্টি নামের একটা মজার ড্রামা কমেডি মুভি মুক্তি পায়, সেটার গল্পই আজকে বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পগুঞ্জন। গল্পটা শুরু হয় আরও প্রায় 3-4 মাস আগে থেকে। যে মেয়েটার কথা বলছি তার নাম হলো কীর্তি। আজকেও তার বাড়িতে ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে, কিন্তু কথায় কথায় যখন তারা জানতে পারে যে মেয়ে হলো স্টেট লেভেলের একজন ফিমেল কুস্তিগির অর্থাৎ রেসলার যাকে বলে, তখন তারা এই বিয়েতে আর সামনে এগোতে চায় না। অবশ্য কীর্তির বাবা মা তাদেরকে কেউ কথা দেয় বিয়ের পর সে কুস্তি ছেড়ে দেবে, কিন্তু তারপরও ছেলেপক্ষ কিছুটা টিটকারি করে বাড়ি থেকে চলে যায়, যার কারণে কীর্তির বাবা কীর্তির চাচার সাথে বিষয়টা নিয়ে খুব রাগারাগি করে। কারণ কীর্তিকেই কুস্তিগির বানানোর পেছনে তার চাচাই একমাত্র ছোট থেকে উঠে পড়ে লেগেছিল, আর এখন মেয়ের বিয়ে দিতে পারছে না, এই সেই অনেক কিছু ভেবে। একসময় অতিরিক্ত প্রেশারের কারণে কীর্তির বাবা অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে ডাক্তার তাদেরকে জানায় যে ওনার নাকি এবারও আর একটা হার্ট অ্যাটাক হয়েছে, এই নিয়ে দ্বিতীয়বার হলো। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তাকে বাঁচানোটাও কষ্টকর হয়ে পড়বে। যে বিষয়গুলো কীর্তির মনটাকে একদম ভেঙে দেয়। সে তার বাবাকে আরও একবার বোঝানোর চেষ্টা করে যে এর মাধ্যমে সে একজন আন্তর্জাতিক প্লেয়ার হতে পারবে, কিন্তু তার বাবা তার এই বিষয়টাতে কোনোভাবেই সন্তুষ্ট নয়। তাই কীর্তির আর কোনো কিছু করার থাকল না। তবে সে যখন বাইরে মন খারাপ করে বসেছিল, তখন তার দাদি তাকে সাহস যোগায়। তিনি বলেন, আরে এত চিন্তা করছিস কেন, একবার বিয়েটা করে নে, তারপর প্রতিদিন শ্বশুর বাড়িতেই কুস্তি খেলতে পারবি। এখন দেখ কিছু করার নেই, আপাতত পরিবারকে সামলানোর জন্য বিষয়টা মেনে নে, তারপর তোর জীবন সঙ্গীত যখন তোকে সাপোর্ট করবে তাহলে তোকে আটকানোর মতো আর কেউ থাকবে না। আচ্ছা, তাহলে কীর্তির বিষয়টা যেহেতু জানা গেল, তাহলে সিনেমার আরও একজন মেইন ক্যারেক্টার সম্পর্কেও তো আমাদের জানতে হয়। তার নাম হলো ভীর। অনেকদিন ধরেই তার পরিবারও তার জন্য একটা মেয়ে খুঁজছে। ভীরের বাবা মা নেই, আপন বলতে রয়েছে তার মামাম, বলা যায় এই হলো তার পরিবার। কিন্তু মন মতো একটা মেয়েকেও তারা খুঁজে পায়নি। আসলে বীর শুধুমাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই তারা এমন একটা মেয়ে চাচ্ছে যে নাকি লেখাপড়ায় তার থেকে অন্তত 1 ক্লাস কম হবে, আর লক্ষ্মী মেয়ের মতো ঘরের সকলের কথা শুনবে, দেখতে সুশীল হবে, সুন্দর ভদ্র হবে, যে চাওয়ার মতন এখনও বীর কোনো মেয়ে খুঁজে পায়নি। মূলত এখানে বীরের মনোভাবটা আমি আপনাদেরকে জানাই, যেটা হলো তার ঘরের বউ শুধু তার কথাই শুনবে, তার ওপর দিয়ে একটা কথাও বলতে পারবে না। এজন্যই সে মেয়ে খোঁজার বিষয়টা এত সিরিয়াসভাবে নিয়েছে। আর সৌন্দর্যের ক্ষেত্রে ভীর যেটাকে সবথেকে বেশি গুরুত্ব দেয় সেটা হলো মেয়ের চুল। সে মনে করে মেয়েদের আসল সৌন্দর্য হলো তার চুলে। আর এভাবেই কথা বলতে বলতে একসময় ভীরের বন্ধুর মোবাইলে তার বউয়ের কল চলে আসে, আর সে তাড়াতাড়ি রেডিমেডি হয়ে বাড়ির দিকে যেতে ধরে। যা দেখে ভীর কিছুটা টিটকারি মেরে বলে, কিরে বেটা, বউকে এত ডরাস কেন? কিন্তু তার বন্ধু তাকে বলে, বিয়েটা করে নে আগে, তারপর বুঝবি। কিন্তু ভীরের কথা হলো, আরে এই ভীর সব সময় একই রকম থাকবে, অন্য কারো কথাই বদলাবে না, যেটা তার বন্ধু ভিডিও করে রেখে দেয়। কারণ সে তো জানে বউয়ের জ্বালা কত জ্বালা। আর যদি তার পেশা নিয়ে বলতে চায়, সে তেমন কোনো কাজকাম করে না, কারণ গ্রামে তার মামা হলেন বিশাল এক জমিদার। তাছাড়াও বীরের মামা এখানকার পলিটিক্সের সাথে জড়িত, তাই বীর সব সময় তার সঙ্গ দেয়। যেমন আজকে একটা কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করার জন্য বীর তার মামার সাথে কোর্টে একটা কেস লড়তে যায়। সেখানে ঝাই ঝামেলার পর বীর যখন তার মামার সাথে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ তাদের গাড়ির সামনে একটা লোক এসে পড়ে। আর ভালোমতো খেয়াল করলে বোঝা যায় এটা হলো কীর্তির চাচা। আর এখানে কীর্তির চাচা আর বীরের মামা হলেন একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু। আজকে প্রায় 2 বছর পর তাদের দেখা, তাই দুজনে একটা শান্ত পরিবেশে এতদিন পর দেখা সাক্ষাৎ নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। আর কথায় কথায় এখানে এসে জানতে পারে যে তার বন্ধুর ভাগ্নে অর্থাৎ ভীর নাকি এই পুরো জায়গা জমির মালিক। এছাড়াও এখানে
যেখানে ভীরের পার্সোনালিটি আর সবকিছু দেখে একসময় সে জিজ্ঞাসা করে, বন্ধু, তোর ভাগ্নে কি বিয়ে শাদী করেছে নাকি? তখনই বীরের বন্ধু বলে ওঠে, আরে স্যার, ওর বিয়ে হবে না। যখন সে জিজ্ঞাসা করে কারণ কি, তখনই বীরের বন্ধু সেই সমস্ত বিষয় বলতে শুরু করে যে তার নাকি এমন মেয়ে পছন্দ কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাছাড়া এমনিতেও আমরা বুঝতে পারলাম যে ভীরকে কীর্তির চাচা খুবই পছন্দ করেছে, তাই সেও বলে যে তাদের কথা অনুযায়ী তার পরিচিত একটা মেয়ে আছে, আর এখানে তার ভাইয়ের মেয়ে কীর্তির কথাই সে বলে। কিন্তু আমরা তো জানি ভীর যেমন মেয়ে চায় কীর্তি ঠিক তার একদম উল্টো। কিন্তু তবুও এখন কীর্তির বিয়ে দেওয়ার জন্য এমন ছেলে হয়তোবা আর সে পাবে, এই ভেবে সে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ওখান থেকে চলে যায়। আর বাড়িতে গিয়ে সে কীর্তিকে একটা নকল চুল দিয়ে ভালো মতো বোঝায় যে দেখ, এবার না করিস না। কিন্তু কীর্তি কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু তারপর ঘরের সবাই যখন তাকে ভালোমতো বোঝায় তখন সে রাজি হয়। পরদিন সময় মতো ভীর তার পরিবার নিয়ে মেয়ে দেখতে আসে, আর সেখানে কথাবার্তার পর যখন কীর্তি তাদের সবার সামনে আসে তখন ভীর তাকে দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, যেন এক দেখাতেই কীর্তিকে তার মনে ধরে গিয়েছে। তাছাড়াও আজকে কীর্তি সেই নকল চুলটা লাগিয়ে এসেছে। এমনকি কীর্তিকে তার চাচা শিখিয়ে দিয়েছিল যেন সে ক্লাস 7 পর্যন্ত পড়ে, এমনটা বলে। কিন্তু আসলে সে যে গ্র্যাজুয়েট কমপ্লিট করে হায়ার এডুকেশন নিচ্ছিল এইটা তাদের সামনে প্রকাশ করা চলবে না। চাচার কথা মতো কীর্তি তেমনটাই বলে। আর অবশেষে কথাবার্তা শেষ হলে ভীর তার পরিবারকে জানিয়ে দেয় যে সে এখানে সম্পর্ক করতে রাজি। আর এই শুনে যখন কীর্তির পরিবার যেখানে যৌতুক নিয়ে কথা ওঠায় তখন ভীর উল্টো রেগে ওঠে, বলে যে এই সময় এসে আমার হবু স্ত্রীকে আপনারা ছোট থেকে বড় করেছেন, আমার উল্টো যৌতুক দেওয়া উচিত আপনাদের, তাই দয়া করে এমন কথা বলবেন না, আমরা কোনো যৌতুক চাই না। আর তার এমন কথা কীর্তির খুবই পছন্দ হয়। আর এখান থেকেই শুরু হয়ে যায় তাদের বিয়ের আয়োজন। ধীরে ধীরে অনেকগুলো অনুষ্ঠান পার হয়ে অবশেষে তাদের বিয়ের ধাপটাও খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়। আর আজকে চলে আসে তাদের ফার্স্ট নাইট। কিন্তু ভীর যখন তার রুমে যাচ্ছিল তখনই তার সামনে তার মামা চলে আসে। এই লোকটা আসলে নাটের গুরু। আসলে কোনো বিষয় বিক্রি দেওয়ার আজ পর্যন্ত এই ভীরের মামার শান্তি নেই। বীরের মামা তাকে ভালো মতো বুঝিয়ে দেয়, দেখ, আজকের রাগটা তোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোদের দুজনের আজকের নতুন জীবন শুরু হতে চলেছে, তাই বউয়ের সামনে নিজেকে দুর্বল দেখালে চলবে না। এমনভাবে কথা বলবি, একদম কনফিডেন্ট থাকবি, কোনোভাবেই নিজের ওপর দিয়ে তার কর্তৃত্ব উঠতে দিবি না। আর অপরদিকে কীর্তিকেও তার চাচা আর তার দাদি সবকিছু ভালো মতো বুঝিয়ে দেয়, দেখ, আজকেই তার সাথে তোর প্রথম কথা হবে, তাই কনফিডেন্ট থাকবি, কথাবার্তা ক্লিয়ারলি বলবি। তাছাড়াও কীর্তির মা কীর্তিকে শিখিয়ে দেয় স্বামীর প্রতি সে যেন শ্রদ্ধাশীল থাকে। তারপর কীর্তি নিয়ম মতো তার রুমে ঢুকে প্রথমেই সে ভীরের পা ছুঁয়ে সালাম করে নেয়। আর যখন এই ফার্স্ট ভীর তার কাঁধে হাত রাখে তখনই তার কেমন যেন একটা ফিল হয়। বলে, তোমার হাত পা এত শক্ত কেন? বাড়িতে কাজকাম বেশি করো নাকি? আর কথা মতো কীর্তি তাতে হ্যাঁ হ্যাঁ মেলায়। তারপর বীর একদম তার সাথে স্ট্রেটভাবে কথা বলে যে সে ওপর থেকে দেখতে হাসি তামাশায় থাকলেও সে নিজের পার্সোনালিটি নিয়ে খুবই সিরিয়াস, তাই সকল বিষয়ে যেন কীর্তি সবসময় খেয়াল রাখে। এমনকি এখানে কীর্তিও তাকে সবকিছু খুলে বলার কথা চিন্তা করে যে বীরকে তার সম্পর্কে যা যা জানানো হয়েছে সে ওগুলোর সম্পূর্ণ উল্টো। কিন্তু এক সময় নিজের বাবার কথা চিন্তা করে সে আর কিছু বলে না। তারপর সেই রাতটা দুজনে খুব সুন্দরভাবেই কাটায়। কিন্তু পরদিন সকালে ভীর যখন ঘুমিয়েছিল তখন কীর্তি খেয়াল করে রাতে কখন যেন তার মাথার আলগা চুলটা খুলে ভীরের পিঠের তলায় গিয়ে ঢুকেছে, আর সেটাকে সে কোনো রকমে বের করে সোজা গোসলে চলে যায়। আর নিজের আলগা চুল খুলে সে নিজের গোসল সেরে নেয়। কিন্তু যখন সে বের হয় তখন ভীর তার চুলে হাত দিয়ে বুঝতে পারে সে গোসল করে আসলো, কিন্তু চুল এখনো এত শুকনো, যার কারণে কীর্তি আবার সাথে সাথে গোসলে ঢুকে পড়ে আর নিজের চুল খুলে সেটাকে শ্যাম্পু করে বের হয়। তারপর বীর যখন রেডি হয়ে তার মামার সাথে বের হচ্ছিল তখন সে কীর্তিকে ডাক দেয় আর বলে, তোমার মা কি তোমাকে এটা শেখায়নি? যখন স্বামী বাইরে বের হয় তখন ঘরের বউ তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দেয় আর সুন্দর একটা হাসি দিয়ে বিদায় জানায়। আর তার কথা মতো কীর্তি তেমনটাই করে, কিন্তু বিষয়গুলো মেনটেন করা তার জন্য একটুও বিরক্তিকর হয়ে যাচ্ছে। তারপর ভীর যখন তার চাঙ্গপাঙ্গদের সাথে আড্ডা দিচ্ছিল তখন বাসায় ল্যান্ডলাইনে অনেকগুলো কল আসতে শুরু করে। যেমন প্রথম কলটা এমএলএ সাহেবের চামচা করেছে, সাহেব নাকি তার সাথে কথা বলতে চায়। আবার পরে ব্যাংক থেকে একজন কর্মকর্তা তাকে কল করে আর ভীরের খুবই প্রশংসা করে। পাশাপাশি
এমন এমন আরও অনেকগুলো কল আসে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে ভীর অনেক বড় মাপের একজন ব্যক্তি, কিন্তু মূলত এই সব কিছু ভীর তার বন্ধুদের দিয়েই করাচ্ছিল, যেন সে নিজেকে তার বইয়ের চোখে শহরের বড় মাপের একজন ব্যক্তি দেখাতে পারে। এমনকি বাসায় আসার পর সে আগে থেকেই লোক ঠিক করে রেখেছিল যারা মন্দির থেকে চাঁদা চাইতে আসে, আর ভীর যখন গোসলখানা থেকে কীর্তিকে বলে যেন সে তাদেরকে 1 লাখ টাকা দিয়ে দেয়। আর এই বিষয়গুলোতে কীর্তিও অবাক, কিন্তু সে তো জানে না যে এগুলো সবই ভীরের সাজানো। আর অপরদিকে আমরা সেই ফ্যাক্টরির মালিককে দেখতে পাই, যার ফ্যাক্টরি বন্ধ করানোর জন্য ভীর সেদিন তার মামার সাথে কোর্টে গিয়েছিল। তার নাম দাস। আর এখানে বোঝা যায় সে খুবই খারাপ মাপের একজন মানুষ, কারণ তার একজন ছেলে এসে তাকে বুদ্ধি দেয় যে ভীর নাকি এখন বিয়ে করেছে, তাই তার বউকে কিডন্যাপ করে আনলে কিছু একটা করা যেতে পারে, আর ভীরকে শান্ত করতে পারলে তার মামাও শান্ত হয়ে যাবে, যে আইডিয়াটা তার খুবই ভালো লাগে। অপরদিকে ভীর আজকে নিজ হাতে কীর্তির চুল শুকিয়ে দিচ্ছিল, কিন্তু কীর্তি ভেতরে ভেতরে খুব ভয়ে আছে যে তার চুলগুলো তো আলগা, যদি ধরা পড়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে ভীরের এরকম ছোট ছোট বিষয়গুলো তার ভালোই লাগতে শুরু করেছে। দুপুরবেলা বীর কীর্তিকে কল করে চিকেন কারি বানাতে বলে, কিন্তু সমস্যা হলো কীর্তি চিকেন কারি বানাতে পারে না। এমনকি সে এই যে মুরগি ধরার জন্য মুরগির পেছনে পেছনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, একটা মুরগিও ধরতে পারেনি। তাই অবশেষে তার পাশের বাড়ির ছোট ছোট পোলাপানেরা তাকে সাহায্য করে, আর তারপর কীর্তি তার মাকে কল করে। সেখানে তার মা তাকে শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে, আর বাচ্চাগুলো সেগুলো বসে বসে দেখছে। তবে কথায় কথায় এক সময় বাচ্চারা কীর্তিকে কিছু সত্য কথা জানিয়ে দেয় যে ভীর আঙ্কেলের বন্ধুদের জন্য আপনি এগুলো করছেন, লাভ নেই, ওদের কাজই হলো ছোট জিনিসকে বড় করে দেখানো। এখন চেক করতে যাবেন, দেখবেন মাঠে কাবাডি খেলছে, কোনো কাজকাম নাই, বেকারের মতো বসে থাকে, সারাদিন কামকাজ নেই, হুঁধায় ঘুরে বেড়ায়। আর তাদের এই কথা শুনে কীর্তি অবাক, কিন্তু যাই হোক সে তার রান্না চালিয়ে যায়। তবে সেদিন রাত হয়ে যায়, তখনও বীর তার বন্ধুদের নিয়ে খেতে আসেনি, সে তার কথা রাখেনি। তাই কীর্তি যখন পাশের বাড়ির মহিলাদের সাথে একটু সময় কাটাচ্ছিল, তখনই এক এক করে ভীরের সমস্ত সত্য কথা বের হয়ে আসে। এতদিন যে ভীর তার সামনে এত মহাপুরুষ হওয়ার নাটক করেছে, সেই সব কিছু এখন পানির মতো পরিষ্কার হয়ে যায়। তারপর রাতের বেলা ভীর যখন তার মামাকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার মামা আবারও তাকে ভালো মতো বুঝিয়ে দেয়, দেখ, নিজের ঘরের বউকে কখনো হালকাভাবে নেবি না, তাকে সবসময় শাসনের মধ্যে রাখবি। এই শুনে ভীর বাড়িতে চলে আসে, কিন্তু দরজায় অনেকবার কড়া নাড়ার পরেও কীর্তির কোনো সাড়া শব্দ নেই, যার কারণে ভীর বাড়ির পেছনে দরজা দিয়ে ঢোকে। আর কীর্তি তখন ঘুম থেকে জেগে ওঠে। তারপর সে কেন দরজা খুলতে পারল না, এই জন্য ভীর তাকে অনেক কথা শোনায়, কিন্তু আজকে এই প্রথম কীর্তি তাকে উল্টো প্রশ্ন জিজ্ঞাসা করে। সে বুঝে যায় যে ভীর নেশা করে এসেছে, কিন্তু এখানে ভীর তার মামার কথা মতো কিছুটা বাজে ব্যবহার করে, তাকে শাসনের নামে ভয় দেখাতে শুরু করে। বেশি কথা বললে তোর মার খেতে হবে। কিন্তু একসময় কীর্তি তাকে জানিয়ে দেয় যে তার সব মিথ্যা সে জেনে গিয়েছে। সে যে কাজের নাম করে তার বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দেয়, এটা সে জেনে গিয়েছে। আর ইদানিংকালের সব কিছু নাকি তার যে নাটক ছিল, এগুলো তার জানা হয়ে গেছে, যার কারণে ভীর কিছুটা অবাক হলেও সে তাকে আরও কিছুটা শাসিয়ে দেয় যে সবকিছু জেনে গিয়েছ, ভালো হয়েছে, আমি এমনি, আর আমাকে এমনভাবেই চলতে হবে বলে শুয়ে পড়ে। তারপর দিন আমরা দেখতে পাই সেই কারখানার মালিক, যার নাম হলো দাস, সে ভীরের মামাকে কিভাবে যেন একটা ঝামেলায় ফাঁসিয়ে দেয়, যাতে করে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর ভীর যখন তার মামার সাথে ছিল, তখন বাড়িতে সেই দাস তার পোলাপানদের নিয়ে ঝামেলা করতে আসে। সেখানে কীর্তি কিছু বুঝতে পারে না, সে জানায় যে তার হাজবেন্ড নাকি এখনো বাইরে, আপনারা কারা? কিন্তু সেখানে দাসের সেই পোলাপান উল্টো তাকে নিয়ে মজা নিতে শুরু করে, তাকে আজে বাজে কথা বলতে শুরু করে, যেগুলো কীর্তির মোটেও সহ্য হচ্ছিল না, কিন্তু সে চুপচাপ থাকে। একসময় দাস নিজে এসে তাকে ভয় দেখাতে শুরু করে যে তাদের বিরুদ্ধে যদি ভীর আর একটা পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু তার রক্ষা হবে না, এত অল্পতেই বিধবা হয়ে যাবে, এটা কিন্তু তার মেনে নিতেই হবে। এই বলে সে চলে যায়। সে যেন তার হাজবেন্ডকে ভালো মতো বোঝায়, তাদের বিরুদ্ধে যেন একটা কথা না বলে। কিন্তু তার এইসব কথা কীর্তিকে ভয় দেখানোর বদলে উল্টো তার রাগটাকে আরও বাড়িয়ে দেয়। তারপর যখন ভীর তার বাড়ি ফেরে, তখন কীর্তিকে এভাবে বসে থাকতে দেখে যখন সে জিজ্ঞাসা করে, তখন কীর্তি তাকে সবকিছু খুলে বলে, যা শুনে ভীর তখনই রেগে ওঠে আর কীর্তিকে সাহস যোগায় যে এদেরকে দেখে ভয় পেলে চলবে না, এরা শুধু বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে, কিছু করতে পারবে না, তাই চিন্তা করো না, কিছু হবে না আমার। তাই সে দাসের কথায় তোয়াক্কা না করে
আদালতে তার কেস লড়তে যায় আর আদালতে দাসের ফ্যাক্টরিটাকে বন্ধ করার ঘোষণা দিয়ে দেয়, যার কারণে এবার দাস খুবই রেগে ওঠে। তার কিছুদিন পর এই উপলক্ষে বিশাল একটা পুজোর আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই বীর কীর্তিকে তার সাথে সেখানে নিয়ে যায়, কিন্তু আশেপাশে দাসের অনেক গুন্ডা পান্ডা তার উপর নজর রাখছিল। আর একসময় একটা কল করতে গিয়ে ভীর কীর্তিকে পুজোয় রেখে কিছুটা বাইরে চলে আসে, আর তখনই তার ওপর আক্রমণটা হয়। প্রথম দিকে ভীর তাদের সবাইকে এক এক করে ধরে কেলাতে শুরু করে, কারণ আর যাই হোক লাফাঙ্গা আর মারামারির ক্ষেত্রে ভীর একদম সেরা। এক এক করে সে দাসের সকল গুন্ডাদেরকে মেরে মেরে কাবু করে ফেলে, কিন্তু একদম শেষে হঠাৎ একজন তার চোখে কিছু একটা ছুঁড়ে মারে, আর অপরজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করার কারণে ভীর কিছুটা দুর্বল হয়ে যায়, আর তখন বাকিরা তাকে আটকে রাখে। ওই সময়টাতে দাস তার গাড়ি নিয়ে সেখানে এন্ট্রি নেয়, আর নিজের হাতে থাকা একটা অস্ত্র নিয়ে বীরকে তার ক্ষতির কথা বলে তাকে যখনই মারতে আসবে তখনই তার পেছন থেকে কেউ একজন একটা ঘুষি মেরে তাকে উড়িয়ে দেয়, আর দেখা যায় সেটা অন্য কেউ নয় বরং বীরের বউ কীর্তি। তারপর এক এক করে কীর্তি সেখানকার প্রত্যেকটা গুন্ডা পান্ডাদের ধোলাই করতে শুরু করে। মনে রাখতে হবে, সে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন প্রফেশনাল লেভেলের কুস্তিগির। 15 বছরের প্র্যাকটিস আছে তার। স্টেটের সবথেকে বড় বড় প্লেয়ারদেরকে সে ধূলিসাৎ করেছে, তাই এখানকার এই গুন্ডাবান্ডাগুলোকে শায়েস্তা করা তার বাঁ হাতের খেলা। এক এক করে সে তাদের প্রত্যেককে মারতে শুরু করে, আর ওখানকার সকল মানুষগুলো হা করে তাকিয়ে থাকে। ভীর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। একসময় ওখানকার একটা গুন্ডা তার মাথার চুল ধরে টেনে ধরলে তখনই তার আলগা চুলটা খুলে বের হয়ে যায়, আর এই দেখে ভীর একদম শকড হয়ে যায়। তার একদম নাজেহাল অবস্থা। এতদিন সে কাকে দেখে এসেছে, এখন সে কাকে দেখছে। একদম শেষে দাসকে সে ওয়ার্নিং দিয়ে দেয় দ্বিতীয়বার যেন এমন কিছু চিন্তাও না করে। তারপর প্রথমে কীর্তি নিজে বাইকে উঠে, তারপর ভীরকে তার পেছনে বসিয়ে তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়, আর সব কিছু যেন বীরের কাছে ওলটপালট হয়ে যাচ্ছে। রাতের বেলা বীর তার আড্ডাখানায় বসে একা একাই আজকে দুষ্টুপানি খাচ্ছিল। তখন তার পাশের এক মুরব্বী তাকে ডাক দিয়ে বলে, বাহ বাহ, খুব ভালো মেয়ে বিয়ে করেছিস, কাউকে ভয় পেতে হবে না তোর আর। তখন এই বলতে বলতেই তার বন্ধু সেখানে চলে আসে। বোঝা যায় যে পুরো গ্রামে এই বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে তার বন্ধু তাকে কীর্তির বিয়ের আগের একটা ছবি দেখায়। সেখানে কীর্তিকে এমন রূপে দেখে সে তাকে চিনতেও পারে না। আর তাছাড়াও এর আগে কীর্তির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে সে বাসের মধ্যে কিছু লাফাঙ্গা ছেলেদের মারধর করেছিল। এমনকি ভীর এটাও জানতে পারে যে কীর্তি নাকি একজন স্টেট লেভেলের রেসলার, আর এই বিষয়গুলো তার একদম হাওয়া টাইট করে দেয়। কারণ আজকে এমনিতেও সে তাকে যেমনভাবে মারপিট করতে দেখল, ভেতরে ভেতরে সে ভয়ে আছে যে এতদিন সে তার বউয়ের সাথে কেমন বাজে ব্যবহার করেছে, বাসায় গেলে যদি আবার তাকে কেলানো শুরু করে, ঠিক তখনই যাওয়ার সময় তার বন্ধু তাকে সেই ভিডিওটা দেখায়। বিয়ের আগেই সে বলেছিল এই বিয়ের আগে যেমন ছিল বিয়ের পর একই থাকবে, কিন্তু এখন মনে হয় আর থাকতে পারবে না। আগে যেখানে সে ঘরে একদম দাপটের সাথে ঢুকত, সেখানে আজকে একদম ভেজা বিড়ালের মতো চুপে ঘরে ঢোকে। এমনকি কীর্তি আজকে রান্না করতে পারেনি, তাই তাকে বাসি খাবার সার্ভ করে, সেটাও সে খুব সুন্দরভাবে মেনে নেয়। কিন্তু তখন কীর্তি সবকিছু তাকে সত্য বলতে ধরে। কিন্তু ভীর তাকে জানায়, আরে সমস্যা নেই, তোমার ছোট চুলেও অনেক ভালো লাগে তোমাকে। আর তারপর যখন কীর্তি তার রেসলিং নিয়ে বলতে যায়, তখন বলে, আরে তুমি রেসলিং পারো, নিজের সেলফ ডিফেন্স হবে, এটা ভালো বিষয়। কীর্তি তাকে তার লেখাপড়া নিয়েও জানায় যে সে নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তখন ভীর জানায়, ভালোই তো হয়েছে, আমাদের বাচ্চাদের টিউশন পড়ানোর জন্য বাইরে যেতে হবে না। এমনকি রাতের বেলায় যখন তারা ঘুমাতে যায়, তখন ভীর কীর্তির সাথে ক্লোজ হতে গিয়েও বারবার ভয় পাচ্ছে, যাকে আমরা সোজা কালকে সকালে চলে যাই, যেখানে গ্রামের পঞ্চায়েত প্রধান ভীরের সাথে দেখা করতে এসেছে। আজকে নাকি একটা পঞ্চায়েত আছে। কিন্তু ভীর যখন রেডি হতে ধরে, তখন সেখানকার প্রত্যেকেই বলতে শুরু করে, আরে ভীর, তুমি যাবে কেন, তোমার বউ আছে না, তার কথা গ্রামে সবাই মানবে, ওকে যেতে দাও। কিন্তু কীর্তি তাদের কথাই রাজি হচ্ছিল না, তাই সেখানকার প্রত্যেকেই তাকে রিকোয়েস্ট করতে শুরু করে, যার কারণে একসময় ভীর তাকে তাদের সাথে যেতে বলে। আর এখানে বিষয়টা সম্পূর্ণ যেন উল্টো হয়ে গেল, তাই না? শুরুর দিকে কীর্তি যেভাবে হাসি মুখে ভীরকে বিদায় জানাতো, আজকে ভীর সেটা করছে, আর ঘরের সব রান্না সে করবে আজকে। এরপর থেকে ধীরে ধীরে সবাই কীর্তিকে গ্রামের একটা প্রধানের জায়গা দিতে শুরু করে, সবাই কীর্তির সম্মান করতে শুরু করে। আর পাশাপাশি এ যাবৎকাল পর্যন্ত যাদের সাথে ভীর থাকত,
এখন তাদের সাথে কীর্তি থাকে, তাই কীর্তির জনপ্রিয়তা ধীরে ধীরে আরও বেড়ে যায়। গ্রামের সবাই এখন ভীরকে তেমন কোনো পাত্তা দেয় না, শুধুমাত্র কীর্তিকেই গুরুত্ব দেয়। ইদানিং কীর্তি গ্রামের আগ্রহী মেয়েদেরকেও রেসলিং শেখাতে তার বাড়িতেই একটা কোর্ট বানিয়েছে, সেখানেও শুধু তার কথাই চলে। বলা যায় বিষয়টা এখন সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে। ঘরের ব্যাটা এখন কীর্তি আর বউ হলো ভীর। এভাবেই যেন মনে হচ্ছে যেই পদগুলো বীরের পাওয়ার কথা ছিল সেগুলো এখন কীর্তি পাচ্ছে। মূলত সেই একটা ঘটনার মাধ্যমে কীর্তি গ্রামের সবার চোখের মণি হয়ে উঠেছে। এমনকি একদিন একটা টিভি চ্যানেল থেকে কীর্তির ইন্টারভিউ নিতে একদল রিপোর্টার আসে। তখন ভীর যখন পাশে দিয়ে ঘরের ভেতরে ঢুকছিল, ক্যামেরাম্যান তখন উল্টো তাকে ঝাড়ি দিয়ে ক্যামেরার বাইরে পাঠিয়ে দেয়। মানে একবার বুঝুন ভীরের অবস্থা কেমন হয়ে গিয়েছে। এই বিষয়গুলো ভীর আর সহ্য করতে পারছে না। তার সম্মানের জায়গাটা যেন একদম নিচে তলিয়ে গিয়েছে। কেউ তাকে পাত্তা দেয় না, শুধু তার বউকেই পাত্তা দেয়। কিন্তু এভাবে আর বেশি দিন চলে না। ভীর গত 3 দিন ধরে নিখোঁজ। তাই এ বিষয়টা সম্পর্কে যখন ভীরের মামা জানতে পারে, তখন সে সবকিছু চিন্তাভাবনা করে সোজা ভীরের বাসায় চলে আসে। সেখানে সে আসার সময় কীর্তির চাচাকেও ডেকেছিল। আর এখানে আসার পর সে সমস্ত কিছু বলতে শুরু করে যে ঘরের বউ ঠিক সেভাবেই থাকবে যেভাবে তার স্বামী চাইবে। ভীর তাকে একটু স্বাধীনতা দিয়েছে বলে সে এত কিছু করে ফেলবে, তার নিজের একটা লিমিট রাখা দরকার ছিল। সেখানে সে তার ভাগ্নের কথা বলে তার অবস্থা এখন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, যার কারণে সেখানে তার কথাগুলো শুরুর দিকে থেকে ঠিক থাকলেও মাঝখানে সে কিছুটা উল্টোপাল্টা কথা বলে ফেলে, যেখানে সে কীর্তি এবং পুরো নারী সমাজকে ছোট করে কথা বলতে শুরু করে, অপমান করে কথা বলতে শুরু করে। এক সময় কীর্তি তাকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে যে আপনি একটু বেশি বলে ফেলছেন, আপনার এগুলো বলা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু এভাবে বলা আপনার ঠিক হচ্ছে না। কিন্তু তবুও ভীরের মামার সেই অপমানের ভাষাগুলো যেন কমছে না। একবার সে সরাসরি কীর্তি আর কীর্তির পরিবার নিয়ে যখন তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, তখন কীর্তি তার একটা ভুল কথায় তাকে সোজা চড় মেরে বসে। তাই তখন ভীরের মামা আর তেমন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এরপরেই ভীর কোথা থেকে যেন বাড়িতে ফিরে আসে আর এসেই কীর্তিকে এক চড় মেরে দেয়। কারণ শুরুর থেকে কীর্তিকে ভয় পাওয়া, তাকে সবকিছু করতে দেওয়া, এগুলো মজার ছলে বাধ্যবাধকতার মধ্যে হলেও এখন বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তবে তবুও কীর্তি তার সাথে ঘাউড়ামি করতে শুরু করে যে তার মামা খুবই বাজে কথা বলেছে তার পরিবার সম্পর্কে। কিন্তু সেখানে ভীর তাকে সোজা জানিয়ে দেয় তাই বলে তার গায়ে তোমার হাত তোলার অধিকার ছিল না। এমনকি সেখানে কীর্তির চাচাও তাকে একই কথা বলে, আর যাই হোক তোর এই কাজটা করা উচিত হয়নি। এক সময় কথায় কথায় বিষয়টা এমন এক পর্যায়ে চলে যায়, তখন ভীর তার ঘর থেকে তার জামাকাপড় প্যাক করে তাকে এখান থেকে চলে যেতে বলে। তার এখানে আর থাকার দরকার নেই। এমনকি কীর্তিও নিজের অপমানবোধটাকে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ অন্তত বীর তার কথা শুনত, সে তার কথা না শুনেই তার এমন একটা সিদ্ধান্তে এতগুলো কথা শোনালো। আর এদিকে ভীর সবসময় যেন কেমন এক একাকিত্বের মাঝেই থাকতে শুরু করে। এমনকি কীর্তিও নিজের পরিবারের সাথে এসেও সে ভালো সময় কাটাতে পারছে না। ভীর যেন এতদিনের মধ্যে তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে, তাকে ছাড়া তার আর কিচ্ছু ভালো লাগে না। আর ওদিকে ভীর নিজেও কীর্তিকে ভুলতে না পেরে তার নেশাপানি করাটা আরও বাড়িয়ে দিয়েছে। আর ওইদিকে একদিন কীর্তির বাবা ভীরের মামার কাছে কীর্তির হয়ে ক্ষমা চাইতে আসে, কিন্তু সেখানেও ভীরের মামা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। সেজন্য কীর্তির বাবা ফিরে এসে কীর্তিকে তার স্বপ্ন পূরণের দিকে এগোতে বলে। ওদিকে যা হয়েছে হয়েছে, তাদের জামাই যতদিন পর্যন্ত না তাকে নিতে আসবে ততদিন কীর্তি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে। আর তার স্বপ্ন হল আন্তর্জাতিক মানের একজন রেসলার হওয়া। তাই কীর্তি এরপর থেকে আবারও তার প্র্যাকটিসে জয়েন করে। আর ওইদিকে এই খবরটা যখন ভীরের মামার কানে চলে যায়, তখন সে ভীরকে উল্টো দ্বিতীয় বিয়ে করার কথা বলে। কীর্তিকে সে নাকি ডিভোর্স লেটার পাঠানোর ব্যবস্থা করবে, কিন্তু ভীর তার কথায় রাজি হয় না, তাকে এগুলো করতে নিষেধ করে আর ওখান থেকে চলে যায়। অপরদিকে কীর্তি ট্রেনিংয়ে একজন নতুন ট্রেনার যুক্ত হয়েছে, তবে তার আচার আচরণে বোঝা যাচ্ছে সে মেয়েদেরকে ট্রেনিং পারপাসে নয় বরং খারাপভাবে তাজ করছে, আর সে মোটেও ভালো কোনো মানুষ নয়। তবে বিষয়টাতে কীর্তি তেমন একটা গুরুত্ব দেয় না। ওদিকে একদিন বাড়ি ফেরার সময় আবারও দাসের কিছু চাংপাঙ্গা ভীরের ওপর আক্রমণ করে, কিন্তু এবার বীর নিজে তাদের সকলের মোকাবেলা করে। তবে যখন সেখানে দাস চলে আসে তখন
উল্টো দাস তার ছেলেদেরকেই মারতে শুরু করে, কারণ ভীরকে সে মারতে বলেনি। এমনকি ভীরকে সে বলে, আরে তুই তো সেদিনই মরে গিয়েছিস যেদিন তোর বউ তোকে বাঁচিয়েছে, তুই নিজেকে নিজে বাঁচাতেই পারিস না, তুই তোর বউয়ের ওপর এখন নির্ভর, আর তারপর যা হয়েছে সব তো আমি দেখেছি, তোকে আর মারার ইচ্ছা আমার নেই। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর তার এই কথাগুলো ভীরের মনে আরও বেশি আঘাত করে। এবার বীর তার মামার সামনে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে সে এখন কি করবে। তখন তার মামা তাকে একটা বুদ্ধি দেয়, যেখান থেকে সম্মান খুইয়েছিস সেখান থেকে আবার উঠে দাঁড়া, গ্রামের সবথেকে ভালো কাবাডি তুই খেলিস, তাই তুই যেদিন তোর বউকেই এই রেসলিংয়ে হারাতে পারবি সেদিন তুই তোর হারানো সম্মান ফিরে পাবি, তোর এটা প্রমাণ করতে হবে তোর বউ তোর ওপরে নয়। আর এই শুনে বীর প্রতিজ্ঞা নিয়ে নেয়। তারপর দিন তার মামাকে নিয়ে চলে যায় সেই সেন্টারে যেখানে কীর্তি তার প্র্যাকটিস করছে, কিন্তু ওখানে কর্তৃপক্ষ তাকে নিষেধ করে দেয়, কারণ এটা শুধুমাত্র মেয়েদের প্র্যাকটিস সেন্টার, ছেলেদের নয়। তবে তারপরও যখন তারা জোর করতে শুরু করে তখন সে ভেতরে চলে যায় আর তাদের নতুন সেই ট্রেনার এবং এই সেন্টারের মালিকের সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে। তখন তাদের সেই নতুন ট্রেনার বিষয়টাতে রাজি হয়। সে চিনতে পেরেছে এই ছেলেটা হলো কীর্তির হাজব্যান্ড, আর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রতিযোগিতা হয় তাহলে সেন্টারের ভালোই প্রমোশন হবে। তাই তারা রাজি হয়ে যায়, কারণ এমন ঘটনা এর আগে কখনো হয়নি। আর কীর্তি কোনো পরপুরুষের সাথে লড়বে না, তার হাজবেন্ডের সাথেই লড়বে, তাই বিষয়টা সমাজ ভালোভাবেই নেবে। এমনকি তাদের স্পন্সর সবকিছু মিলিয়ে তাদের ভালোই লাভ হবে। তবে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই সেন্টারে সে প্র্যাকটিস করতে পারবে না, কারণ এটা শুধুমাত্র মেয়েদের জন্য। তবে তাদের ফাইনাল ম্যাচটা এই সেন্টারের পক্ষ থেকেই হবে। তাই পরবর্তীতে বীর তার পাশের গ্রামের এক বড় কুস্তিগির কাছে কুস্তি শিক্ষা করতে যায়, আর তাকে দেখে মনে হচ্ছে যে সে ভালোই প্রফেশনাল মানের একজন ট্রেনার। তবে অপরদিকে কীর্তির পরিবার বিষয়টাতে পিছিয়ে যাওয়ার চিন্তা করে। এই বিষয়টা সম্পর্কে জানার পর কীর্তিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয় না, কিন্তু ঠিক তখনই তাদের বাড়িতে একটা লেটার চলে আসে, আর সেটা হলো তাদের ডিভোর্স লেটার। যা দেখে কীর্তি এতটাই রেগে যায় যে সে এবার রাজি হয়ে যায় তার সাথে সে প্রতিযোগিতা করবে। কিন্তু কীর্তির পরিবার এটা জানে না যে এটা ভীর নয়, বরং ভীরের মামা তাকে না জানিয়ে করেছে। আর বলা যায় এই লোকটাই তাদের দুজনের মধ্যে আগুনটা যেন বারবার বাড়িয়ে দিচ্ছে। এদিকে কীর্তি তার রেগুলার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, আর অপরদিকে ভীর সেই ট্রেনারের সঙ্গে কথা বলে ওখানে প্র্যাকটিস করার বিষয়টাই রাজি করিয়ে নেয়। তবে তার হাতে সময় কম, আর একদিক থেকে তার একটা বেনিফিট আছে যে মারামারি লড়াই করার বিষয়টায় তার আগের অভিজ্ঞতা আছে, যার কারণে শুধুমাত্র তার এখানে টেকনিকগুলো শিখতে হবে। বাকি সবার তুলনায় তার পারফরমেন্স তুলনামূলকভাবে ভালোই। তবে প্রতিদিনকার এই বিষয়গুলো তাকে বেশ প্যারা দিচ্ছে। প্রতিদিন নতুন নতুন মুভ, নতুন নতুন প্র্যাকটিস, নতুন নতুন কৌশল, ভীর এগুলো ধীরে ধীরে আয়ত্ত করে নিচ্ছে। অবশ্য তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু নিজের বউকে হারানোর জন্য এতটুকু সহ্য করতে সে রাজি। কিন্তু ওদিকে কীর্তির দিনকাল কেমন যেন ভালো যাচ্ছে না, সে বেশিরভাগ সময়তেই ভীরের কথাই চিন্তা করে। এদিকে আবার একদিন বিয়ের খেয়াল করে তাদের এই সেন্টারে একটা মেয়েকে তার বাবা জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে। আজকে থেকে তার কুস্তি বন্ধ, আর সামনে তাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু এখানে মেয়েটার এটা শেখার প্রতি এত আগ্রহ দেখে আজকে ভীরের মনোভাব কিছুটা বদলে যায়। এরপর থেকে ভীর একদম মন থেকে আগ্রহ নিয়ে এই খেলাটা শিখতে শুরু করে। এবার তাকে আলাদাভাবে প্রেশার দিতে হয় না, সে নিজে নিজেই সবকিছু বুঝে নিতে শুরু করে। আর এক এক করে 2টা মাস পার হয়ে গেলে ভীর এখন মোটামুটি ভালোই সবকিছু আয়ত্ত করে নিয়েছে। আর আজকে এই দিনে বীরের ওস্তাদ তাকে পরিবার, বউ বিষয়গুলো নিয়ে খুব সুন্দর কিছু কথা বলে। ঝগড়া, মারামারি, রাগাভিমান এগুলো থাকবেই, কিন্তু এগুলোর মধ্যে নিজের জীবনটাকে তার সাথে সুন্দর মতো গড়ে নিতে হবে। তাকে নিজের করে নিতে সময় তো লাগবেই। পাশাপাশি ভীর যখন তার মামার সাথে দেখা করতে যায় তখন তার মামা বাসায় ছিল না, কিন্তু তার মামি সেখানে ছিল। কথায় কথায় সেখানে তার মামিও বলে যে কাজটা তো ঠিক হলো না, আমি জানি তুই মন প্রাণ দিয়ে চেষ্টা করছিস, কিন্তু তুই যেদিন তোর বউয়ের সাথে কুস্তি খেলবি এই সিদ্ধান্ত নিয়েছিস, তাকে হারাবি এই সিদ্ধান্ত নিয়েছিস, সেদিনই কেমন যেন আমার চোখে তুই নিচে পড়ে গিয়েছিস রে। বিষয়গুলো কেন বুঝে উঠতে পারছিস না? একজন পুরুষ মানুষ কখনোই নারী সঙ্গ ছড়া টিকতে পারবে না। পুরুষ আর নারী একে অপরের ভূষণ। ছোট থাকতে মায়ের রূপে,
প্রাপ্তবয়স্ক হলে বউর রূপে একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষদের নারীর ছোঁয়াতে থাকতেই হবে। তাহলে কেন এত কর্তৃত্ব করার লড়াই, বোঝাপড়া কেন হয় না তোদের মধ্যে? এমন কিছু কথা তাকে জানায়। আর আজকে এই কথাগুলো বীরের ভেতরটাকে যেন ধীরে ধীরে পরিবর্তন করে দিচ্ছে। এমনকি সে এটাও বলে যে যেদিন সে কীর্তিকে দেখতে গিয়েছিল সেদিনই সে জানতে পেরেছিল যে কীর্তি একজন রেসলার। সে তার চাওয়ার মতো মেয়ে নয়। তার ভিডিও সে আগেও দেখেছে, কিন্তু কিছু বলেনি। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে কীর্তিকে সে জিজ্ঞাসাও করেছিল কেন সে নিজের ক্যারিয়ার বাদ দিয়ে পরিবারের দিকে মনোযোগী হল। তখন কীর্তি একটা কথাই বলেছিল যে ভীরকে সে একদম মন থেকেই ভালোবেসে ফেলেছে। এখন তার জীবনে ভীর হল সবথেকে বড় বিষয়। তাকে ছেড়ে সে নিজের ক্যারিয়ার করতে চায় না। এই কথাগুলো শুনে আজকে সে বাসায় ফিরে সে কীর্তির আলমারির ওপর একটা সাজিয়ে রাখা বক্স দেখতে পায়। ভুলবশত সেটা নিচে পড়ে গেলে ওটার ভেতরে সে এযাবৎকাল পর্যন্ত কীর্তির অর্জন করা সকল মেডেল, সকল সার্টিফিকেট পুরস্কার রূপে খুঁজে পায়। আর এই সব দেখে এবার ভেতরেই তার কষ্ট লাগে যে কীর্তি তার জন্য এই সকল বিসর্জন দিয়েছিল। এত কিছু সে তার জন্য ফেলে এসেছিল। তাই সেদিন সন্ধ্যার দিকে সে কীর্তির ট্রেনিং সেন্টারে তার সাথে দেখা করতে যায়, কিন্তু ওখানে দারোয়ান তাকে তার সাথে দেখা করতে নিষেধ করে দেয়। মূলত আজকে সে কীর্তির সাথে সবকিছু বোঝাপড়া করে নিতে এসেছে যে এই খেলাটা সে খেলবে না, কিন্তু সেখানে কীর্তির ট্রেনারও এসে তাকে নিষেধ করে দেয় যে কীর্তি নাকি তার সাথে দেখা করতে চায় না। কিন্তু কীর্তি মূলত তাকে এমন কথা বলেনি। কীর্তির কাছে এসে বলেওনি যে তার হাজব্যান্ড তার সাথে দেখা করতে এসেছে। তা না বলেই সে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপর চলে আসে সেই দিন যেদিন তাদের ফাইনাল ম্যাচ হবে। প্রত্যেকটা জায়গায় এই নিয়ে বলাবলি হতে শুরু করে যে এই প্রথম ইতিহাসে একজন হাজব্যান্ড ওয়াইফ রেসলিংয়ে অংশগ্রহণ করেছে। সেখানে এক একজনের এক এক রকম মতামত শোনা যায়। আর ওদিকে কীর্তি তার সবকিছু নিয়ে প্রস্তুত, কিন্তু সে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে। কিভাবে সে তার হাজব্যান্ডের সাথে লড়াই করবে? তাছাড়াও তার শরীরটা কেমন যেন আজকে ভালো ঠেকছে না। আর সেখানে ফাইনাল ম্যাচের কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাই কীর্তির একটা মেডিকেল রিপোর্ট এসেছে, যেখানে তার খেলার অ্যাক্সেস দেওয়া হতো। সেখানে জানা যায় যে কীর্তি নাকি প্রেগনেন্ট, কিন্তু তার সেই ট্রেনার এই বিষয়টাকে উপেক্ষা করে। কীর্তিকে এটা জানায় না যে তার শারীরিক কন্ডিশন এখন এই অবস্থায় রয়েছে। সে প্রেগনেন্ট, সে মা হতে চলেছে। কারণ সে যদি তাকে জানিয়ে দেয় তাহলে কীর্তি এই খেলাতে অংশগ্রহণ করবে, আর যদি সে অংশগ্রহণ না করে তাহলে তার লস হয়ে যাবে। তাই এখানে ক্ষতি হবে জেনেও সে কীর্তিকে কিছু না বলে এই খেলার ভিতরে অংশগ্রহণ করতে পাঠিয়ে দেয়। ফাইনালি তাদের লড়াই শুরু হওয়ার সময় চলে এসেছে। দুজনেই তাদের লড়াই শুরু করে, কিন্তু কেমন যেন তারা একে অপরকে আঘাত করার মতো মন মানসিকতাই তৈরি করতে পারছে না। ভীর যেন তাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু তারপর হঠাৎ এভাবে চলতে চলতেই কীর্তি এক সময় সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। ভীর কিচ্ছু বুঝতে পারে না এটা কি হলো। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভীর তার সাথে যাওয়ার অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তাকে যেতে দেওয়া হয় না। আর তারপর তার সাথে দেখা করে সেই সেন্টারের ট্রেনার। সে ভীরকে ছাড়তে রাজি নয়, কারণ এই আয়োজন তাদের অনেক খরচ হয়ে গিয়েছে। কীর্তির বদলে অন্য একজনের সাথে হলেও তাকে লড়তে হবে, কিন্তু ভীর অন্য কোনো মেয়ের সাথে লড়তে রাজি নয়। যার কারণে সে যখন বীরকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে, উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, তখন বীর সোজা তাকেই চ্যালেঞ্জ দিয়ে বসে। কিন্তু পাখিরা তাকে সাবধান করে, কারণ সে কোনো জেনতানো প্লেয়ার নয়। কিন্তু ভীর এখন খুবই রেগে আছে। তার বউয়ের এই অবস্থা, আর তাকে নাকি এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। হয়তো সে তার সাথে লড়াই করবে, আর নয়তোবা এখান থেকে তাকে যেতে দেবে। যার কারণে প্রায় ঘণ্টাখানেক পর সময় মতো খেলা শুরু হয়ে যায় তাদের দুজনের। তবে এটা জানা কথা যে ভীর অনেক মার খাবে, কারণ সে একজন প্রফেশনাল রেসলারের সাথে লড়াইতে নেমেছে। শুরুর দিকে সে একের পর এক অনেক মার খেতে শুরু করে। তার সাথে পেরে ওঠাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। ভীর যে কয়বার তাকে প্রতিহত করার চেষ্টা করে, সেই কয়বার সে আরও জঘন্যভাবে মার খেতে শুরু করে। যার কারণে খেলার মাঝখানে সেই ট্রেনার ভীরকে টিটকারি মেরে সেই সত্য কথা জানিয়ে দেয়। মূলত যার কারণে কীর্তি এখানে সেন্সলেস হয়ে পড়ল। সে জানায় যে কথাটা তোর বউয়ের তোকে জানানোর কথা ছিল, কিন্তু আফসোস তোর বউ নিজেও জানত না তুই বাপ হতে চলেছিস। কিন্তু জানার পরেও আমি না করিনি, কারণ তোর বাচ্চার থেকে আমার এই খেলার প্রয়োজনটা বেশি। তোর বাচ্চা মরে গেলে আমার কি? আর এই কথা শুনে বীর নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারে না। আর বলা হয় খুব বিপদের সময় আর খুব রাগের মাথায় মানুষ এমন এমন কাজ করে ফেলতে পারে যেটা তার জন্য স্বাভাবিক অবস্থায়। এবার বীর তাকে এমনভাবে মারতে শুরু করে যেন তার সম্পূর্ণ ক্রোধ এই মারের মাধ্যমে বের হয়ে আসছে। এবার সে ভীরের প্রত্যেকটা মারে আঘাত পেতে শুরু করে। সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হলেও ভীরকে আটকাতে পারে না।
একের পর এক বীর তাকে এমন কৌশল খাটিয়ে মারতে শুরু করে যেগুলো সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এবার বীর আর থামতে চাইছে না। একসময় নিয়ম অনুযায়ী বীর তাকে খেলায় হারিয়ে দেয়, কিন্তু হারিয়ে দেওয়ার পরেও সে থামতে চাইছে না। সে তার অনাগত সন্তানকে এমন কথা কিভাবে বলতে পারল, আর কিভাবে সে কীর্তির এই অবস্থা জানা সত্ত্বেও তাকে খেলায় নামালো। তাই সে তাকে খুব খারাপভাবে মারতে শুরু করে। পরে বাকিরা এসে তাকে থামায়। অবশেষে তার এই বিজয়ের পর বিভিন্ন নিউজ রিপোর্টাররা যখন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে আসে, তখন সে কিছু কথা বলে যে সে নিজেও জানে না কিভাবে সে তাকে হারিয়েছে। একজন জিজ্ঞাসা করে, আপনি এই বিজয়টা কার নামে উৎসর্গ করবেন? তখন বীর জানায়, আমি আমার স্ত্রীর কীর্তির নাম বলবো। কিন্তু তখন একজন জিজ্ঞাসা করে, আপনি তো আপনার স্ত্রীর সাথেই লড়তে এসেছিলেন, তাহলে তাকে কেন তুলে ধরছেন? তখন বীর সমস্ত বিষয় খুলে বলে। সে বলে, তার সাথে আমার প্রতিযোগিতা অ্যারেঞ্জ হয়েছিল। এটা শুরুটা হয়েছিল রাগের মাথায়, কিন্তু কিছু কিছু বিষয় বুঝতে একটু সময় লেগে যায়। আমি এখানে তাকে হারাতে আসিনি অথবা তার সাথে লড়তেও আসিনি। আমি তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, যেন সব কিছু ঠিক হয়ে যায়। এতদিন আমি ভাবতাম এই ফালতু খেলার পেছনে এত সময় নষ্ট করার কি দরকার ছিল। কিন্তু যখন আমি নিজের প্র্যাকটিস করতে গেলাম, তখন মাত্র অল্প কয়দিনে আমি এর কষ্টটা উপলব্ধি করেছি। যেখানে আমার স্ত্রী তো 15 বছর ধরে তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিল, আমি তার কষ্ট দেরি করে হলেও বুঝতে পেরেছি। যদি আগে জানতাম, আমি নিজে তার স্বপ্নের দিকে তাকে এগিয়ে দিতাম। পুরুষেরা সব সময় নারীদের থেকে ওপরে, কিন্তু এই ওপরে থাকাটা যে একজন নারী ছাড়া সম্ভব নয়, এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর তার এইসব কথা ওইদিকে হাসপাতালের টিভিতে কিস্তি আর তার পরিবার দেখছিল, যেগুলো কীর্তির সকল আফসোস মুছে দেয়। এমনকি এটাও আমাদের মনে রাখতে হবে, বীর কীর্তিকে নয়, বরং কীর্তির ওস্তাদকে হারিয়েছে। সব কিছুই যেন বীরের সম্মানটা তাদের চোখে উঁচুতে নিয়ে গেল। আর এই সমস্ত কিছু সত্যি সত্যি এবার কীর্তির সকল কষ্ট মুছে দেয়। কিন্তু বীর যখন সবকিছু শেষ করে কীর্তির কাছে সরি চাইতে আসে, তখন কীর্তি উল্টো তার সাথে অভিমান করে থাকে। সেখানে বীর নিজে তাকে মানাতে শুরু করে, যেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে সে বলে, এবার খেলতে পারলে না তো কি হয়েছে, আমাদের সন্তান পৃথিবীতে আসলেই তুমি আবার ফ্রি হয়ে যাবে, ততদিন একটু অ্যাডজাস্ট করে নাও, আমি কথা দিচ্ছি আমি নিজে তোমার পাশে থাকব। আর এভাবেই এই কথার মাধ্যমে দুজনের সম্পর্ক যেন আগের থেকেও ভালো হয়ে গেল। আর সাথে এখানেই শেষ হলো আজকের গল্প।